আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ডাকসু নির্বাচনে ছাত্র দলের প্যানেল ঘোষণা, ভিপি পদে লড়বেন আবিদুল ইসলাম, জিএস পদে তানভীর বারী হামিম, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ। দক্ষ ও কর্মক্ষম মানব সম্পদ গড়ে তুলতে না পারলে জাতীয় উন্নয়ন সম্ভব নয় বললেন প্রধান উপদেষ্টা। অসংক্রামক রোগ প্রতিরোধে যৌথ ঘোষণাপত্রে সই। নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমাতে সংলাপ জরুরি, মির্জা ফখরুলকে দেখতে গিয়ে বললেন জামায়াতের নায়েবে আমির। পেঁয়াজের সরবরাহ বাড়লেও সুফল পাচ্ছেন না ভোক্তা। আমদানি হলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে চড়া দামে, পাইকারিতে কমেছে 5 থেকে 10 টাকা। এবং ভারত চীন সম্পর্কে বরফ গলছে, বৈরিতা ভুলে সম্পর্ক পুনঃস্থাপনে ব্যস্ত মোদি। এ মাসেই যাচ্ছেন বেজিং। পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খানকে ভিপি ও কবি জসিমউদ্দিন হল শাখার আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে জিএস পদে মনোনয়ন দিয়েছে দেশের বৃহৎ ছাত্র সংগঠনটি। দুপুরে অপরাজয় বাংলার পদদেশে এই প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এ সময় ভিপি পদে মনোনয়ন পাওয়া আবিদুল ইসলাম খান বলেন, আজ থেকে শুরু হলো গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সূচনা। বিজয়ের চ্যালেঞ্জ নেওয়ার কথা বলেন তিনি। এদিকে ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে ফর্ম জমা দিচ্ছেন প্রার্থীরা। আগামী 9 সেপ্টেম্বর 6 বছর পর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। আমরা আজকের এই ডাকসু প্যানেল ঘোষণা করছি। আমরা ছাত্র সমাজের প্রত্যাশা অনুযায়ী আমরা তুলনামূলক জুনিয়র এবং ছাত্র সমাজের পরিচিত মুখ এবং জনপ্রিয় নেতৃত্বকে বাছাই করেছি। আসন্ন বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচনে গণতন্ত্র, বহুমত ও মতাদর্শের পারস্পরিক সহাবস্থান, মত প্রকাশের স্বাধীনতা, মানসম্মত উচ্চশিক্ষা, হলগুলোতে মানসম্মত আবাসন ও খাবার, শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি, উন্নত সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চা, বৈচিত্র্যময় ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে দেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল আমি ঘোষণা করছি। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন সহকর্মী মিজান শাহজাহান। আমরা এখন সবশেষ পরিস্থিতি জানতে চলে যাচ্ছি তার কাছে। মিজান, আপনি তো সিনেট ভবনে আছেন, আমরা দেখতে পাচ্ছি। আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। তো আজকে যেহেতু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, এখন পর্যন্ত কতজন আসলে মনোনয়নপত্র জমা দিয়েছেন, বিস্তারিত জানান আমাদেরকে। তোহা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজকে ডাকসু নির্বাচনে, বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন যেটি 6 বছর পরে হতে যাচ্ছে, সে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং আজ বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আমরা যতটুকু জানি যে দুপুরের বিরতির আগ পর্যন্ত খুব একটা মনোনয়নপত্র জমা দেওয়া হয়নি। তবে আপনি যেটুকু একটু আগে নিউজে বলছিলেন যে ছাত্রদলের একটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে, তারা বিকেল 3টার দিকে এখানে মনোনয়নপত্র জমা দেবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে, যার নেতৃত্বে রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি সাদিক কায়ুম এবং জিএস পদে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি এস.এম. ফরহাদ। তারা এরই মধ্যে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতিমা রয়েছেন, তিনিও বিকেল 3টার দিকে আজকে মনোনয়নপত্র জমা দিবেন। এছাড়া আরেকটি যে প্যানেল রয়েছে সেটি হচ্ছে আবু বাকের মজুমদার এবং কাদিরদের সমন্বয়ে যে প্যানেল, সেটিও বিকেলেই আজকে জমা দিবেন বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে তোহা, আজকে ছাত্রদল তাদের প্যানেল ঘোষণা করেছে, এর আগে ইসলামী ছাত্র শিবির তাদের প্যানেল ঘোষণা করেছে। এছাড়াও আজকে কিছুক্ষণ আগে আমি যখন আপনার সাথে কথা বলছি, তার ঠিক আধা ঘন্টা আগে মধুর ক্যান্টিনে ছাত্র ইউনিয়ন,
বা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ জাসদের ছাত্র সংগঠন, যেটি বাংলাদেশ ছাত্রলীগ BCL, তাদের সমন্বয়ে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। আমরা সমস্ত প্যানেলগুলো বিশ্লেষণ করলে দেখতে পাই যে এবারে ডাকসু নির্বাচন অনেকটাই প্রাণবন্ত হতে যাচ্ছে। কারণ যেরকম আমরা তীব্র প্রতিযোগিতা দেখতে পাচ্ছি, অনেক প্রার্থীর অংশগ্রহণ দেখতে পাচ্ছি, একই সাথে প্যানেলগুলোতে আমরা যথেষ্ট বৈচিত্র্য দেখতে পাচ্ছি। আমি যদি তো আপনাকে বলি যে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে আমরা যেরকম পার্বত্য 3 জেলা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানের সেই উপজাতিদের প্রতিনিধি আমরা দেখতে পেয়েছি, একইভাবে আজকে ছাত্রদল যে প্যানেল ঘোষণা করেছে সেই প্যানেলও কিন্তু আমরা অনেক উপজাতি দেখতে পেয়েছি, আমরা সনাতন ধর্মের প্রতিনিধি দেখতে পেয়েছি, বিপুল সংখ্যক নারীর প্রতিনিধি দেখতে পেয়েছি। অর্থাৎ ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, এমনকি বাংলাদেশ ছাত্র গণতান্ত্রিক ছাত্র সংসদ, সবগুলো প্যানেল যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা অনেক বৈচিত্র্য দেখতে পাচ্ছি। এবং এবারে প্যানেলের একটি ব্যতিক্রম বিষয় হচ্ছে যে 24 যে জুলাই আন্দোলন হয়েছে, যে আন্দোলনের মাধ্যমে ফেসিবাদী আওয়ামী সরকারের পতন হয়েছে, সেই ফেসিবাদ আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত পরিচিত মুখ সানজিদা আহমেদ তন্নি, তিনি এখানে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচন করছেন। তার প্রতি সম্মান জানিয়ে এই পদে ছাত্রদল যেমন প্রার্থী মনোনয়ন দেননি, একই সাথে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্টের যে জোট, তারাও প্রার্থী মনোনয়ন দেননি। অর্থাৎ তারা তন্নির প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। এই যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে, আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার মাধ্যমে এটি শেষ হবে। এরপরে মনোনয়নপত্র বাছাই হবে, বাছাই করার পরে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 26 আগস্ট, এবং 25 আগস্ট পর্যন্ত হচ্ছে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। 26 আগস্টের পরে কিন্তু পুরোদমে জমে উঠবে প্রচারণা। আর 9 সেপ্টেম্বর নির্বাচনের মাধ্যমে 6 বছর পরে ডাকসুতে তাদের জনপ্রতিনিধি পেতে যাচ্ছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আমি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা এমন একটি ডাকসু চান, এমন একটি ডাকসু নির্বাচন চান যেখানে লড়াই হবে, কথার যুদ্ধ হবে, বাকযুদ্ধ হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, যুক্তির লড়াই হবে, কিন্তু যেখানে কোনো সহিংস আচরণ হবে না। শান্তিপূর্ণ উপায়ে একটি তীব্র প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে 9 সেপ্টেম্বর যে ডাকসু নির্বাচিত হবেন, সেখানে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে যারা কাজ করবেন, যারা তাদের স্বার্থ বিবেচনা করবেন, তারাই নির্বাচিত হয়ে আসবেন, এমনটাই হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা। আর তোহা, আমি আপনাকে যেটা জানিয়ে রাখি যে যেহেতু ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে উমামা ফাতিমা সহ আলোচিত যেসব প্রার্থীরা রয়েছেন, তারা আরও ঘণ্টাখানেক পরে তাদের মনোনয়নপত্র জমা দিবেন, তখন এ বিষয়ে আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। তোহা। জি মিজান, আপনাকে ধন্যবাদ। দক্ষ কর্মক্ষম মানব সম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে না পারলে যথাযথভাবে জাতীয় উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আন্তঃমন্ত্রণালয়ের সহযোগিতা বাড়াতে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এজন্য যে কোনো পরিস্থিতিতে সুস্থ সবল প্রজন্ম গড়ে তোলার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানের স্বাস্থ্য নিয়ে 35টি মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা সই হয়। বিস্তারিত জানাচ্ছেন একরাম হক সাহেব। দেশে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ নেওয়া ও বাস্তবায়নের সমঝোতা হয় 35টি মন্ত্রণালয়ের সাথে। এই বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের সহযোগিতা বাড়াতে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে হলে দক্ষ ও কর্মক্ষম মানব সম্পদ গড়ে তোলার তাগিদ দেন তিনি। দক্ষ কর্মক্ষম মানব সম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে না পারলে ব্যক্তিগত জীবন থেকে জাতীয় উন্নয়ন কোনোটাই যথাযথভাবে করা যাবে না। যে কোনো পরিস্থিতি হোক না কেন এবং যত চ্যালেঞ্জিং থাকুক না কেন, আমাদেরকে সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে। এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দেশে মোট মৃত্যু শতকরা ৭১% ঘটে অসংক্রামক রোগের কারণে। এজন্য বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বিত উদ্যোগ নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থাপনা যেমন উন্নত হওয়া জরুরি, তেমনি রোগগুলো যেন কম হয় অথবা একেবারেই না হয়, সেজন্য উপযুক্ত জনসচেতনতা এবং প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার। নানামাত্রিক শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে অগ্রগতির উপর নেতিবাচক প্রভাব পড়ছে। যেমন তরুণদের মধ্যে অনেকে একই সাথে পুষ্টিহীনতায় ভুগছে, আবার অতিরিক্ত ওজন নিয়ে শারীরিক ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে রয়েছে। তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। তিনি বলেন, স্বাস্থ্যসেবায় যৌথ ঘোষণা বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ এবং আঞ্চলিক ও বৈশ্বিক কারিগরি সহযোগিতা বাড়ানো দরকার। পৃথিবীর প্রায় সব দেশেই অসংক্রামক রোগ দিন দিন বিস্তৃত হচ্ছে।
বাংলাদেশের আর্থসামাজিক ভৌগোলিক অবস্থান এবং বিপুল জনগোষ্ঠীর ছোট এলাকায় বসবাসের প্রেক্ষাপটে এই পরিস্থিতি আরও সংকটময়। তাই এটি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাপনার সম্ভবত সবচাইতে গুরুত্বপূর্ণ দিক, যা শুধু স্বাস্থ্য খাত নয়, আমাদের সামগ্রিক অর্থনীতি, সামাজিক নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের সাথেও নিবিড়ভাবে জড়িত। অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। পরবর্তী উন্নয়ন এজেন্ডা সমূহ। জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে তা কমাতে সংলাপ জরুরি বলে মনে করেন জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে গিয়ে তিনি সাংবাদিকদের একথা জানান। এ সময়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নায়েবে আমির বলেন, পারস্পরিক আলোচনার মধ্যে যে কোনো ধরনের সংকট নিরসন করা সম্ভব হবে। বিএনপি সহ বিভিন্ন দলের সাথে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। ডাক্তার তাহের বলেন, দেশ ও জাতির জন্য মির্জা ফখরুলের মতো বিজ্ঞ ও দেশপ্রেমিক রাজনীতিবিদ সবসময় প্রয়োজন। তবে জামায়াতের প্রতিনিধি দল আসার আগেই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় চলে যান মির্জা ফখরুল। বিএনপি এবং জামাত ইসলামী দীর্ঘ ৩০ বছর ধরেই একসাথে রাজনীতি করেছি, আমরা একসাথে নির্বাচন করেছি, একসাথে আমরা সরকারেই ছিলাম। সুতরাং আমাদের সাথে যে সৌহার্দ্যমূলক সম্পর্ক আছে এটা এখনো বজায় আছে। আজকে বাংলাদেশের রাজনীতিতে কিছুটা অনিশ্চয়তা যেটা আছে, এটার জন্য আমি মনে করি সকল দলের, বিশেষ করে বড় দলগুলোর ভিতরে একটা পারস্পরিক আলোচনা হওয়া উচিত। আগামী নির্বাচনটা কিভাবে ফেয়ার হবে, সুষ্ঠু হবে, উৎসবমুখর হবে এবং সেক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা হতে পারে, এটা আলাপ আলোচনা করেই আমরা মনে করি যে একটা জায়গায় আমাদের পৌঁছা উচিত। এবং সেক্ষেত্রে আমি এটা বিশ্বাস করি যে সকল মেজর স্টেকস এই ব্যাপারে একমত হবে এবং আমরা একটা খুব ভালো পরিবেশে নির্বাচন করতে পারব ইনশাআল্লাহ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির হুমকির কারণে জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে আহত অনেককে সড়ক দুর্ঘটনায় আহত দেখিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় জবানবন্দিতে এই তথ্য দেন রাজধানীর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার মাহফুজ রহমান। এছাড়া একই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহনাজ পারভিনও সাক্ষ্য দিয়েছেন। তিনি আহতদের শরীর থেকে বের করা 2টি বুলেট আদালতে দেখান। এই মামলায় আজ আরও একজন চিকিৎসক হাসানুল বান্না এবং জুলাই আন্দোলনের শহীদ শেখ মেহেদী হাসান জুনায়েদের মা সাক্ষ্য দেবেন। এই মামলায় গ্রেফতার থাকা একমাত্র আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আগামী 1-2 সপ্তাহের মধ্যে রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাক্ষ্য দেবেন বলে জানিয়েছে প্রসিকিউশন। পাইকারি বাজারে কমলেও খুচরা বাজারে এখনও চড়া পেঁয়াজের দাম। তবে কয়েকদিনের ব্যবধানে কেজিতে কমেছে 5 থেকে 10 টাকা। ভারত থেকে আমদানি করা পেঁয়াজ দেশে এলেও খুচরা বাজারে দামের প্রভাব পড়তে সময় লাগবে বলে জানান ব্যবসায়ীরা। এজন্য সরকারের পেঁয়াজ আমদানি নীতিমালা জনসমক্ষে প্রকাশের দাবি তাদের। শারফুল আলমের রিপোর্ট। বাজারে পেঁয়াজের সরবরাহ পর্যাপ্ত, আমদানি করা পেঁয়াজও আসছে রাজধানীর বিভিন্ন মোকামে। অথচ আগের বেড়ে যাওয়া দামের থেকে খুব একটা হেরফের নেই খুচরা বাজারে। যদিও কারওয়ান বাজারে মান ও প্রকারভেদে 10 থেকে 15 টাকা কমে কেজিতে 65 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। যদি ইন্ডিয়ান পেঁয়াজটা দেশি পেঁয়াজের দেশের চাহিদা অনুযায়ী যদি পর্যাপ্ত পরিমাণ আনতে পারে, আমদানিটা থাকে, তাহলে বাজারটা এরকমই থাকে। আমরা এখন পাইকারি বিক্রি করতেছি 62-63 টাকা থেকে সর্বোচ্চ 70-72 টাকা। আড়তদাররা জানিয়েছেন পাইকারি মোকামে সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে পেঁয়াজের দাম। তবে আমদানি বন্ধ হলে আবারও ঝাঁঝ বাঁধতে পারে পেঁয়াজের। যেভাবে আপনি 80 টাকা পার হয়ে গেছিল, তারপরে তো এলসি অনুমোদন দেওয়াতে এখন কিছুটা কম যায়, এখন 60 থেকে 70-এর ভিতরে মোটামুটি আছে পেঁয়াজ। আজকে আবার হাটের বাজার বেশি যাইতেছে। যদি আইপি বন্ধ থাকে তো পেঁয়াজের দাম বেড়ে যাবে। কারণ এই সুযোগটা যতই সহানুভূতি দেখানো হোক যে না ঠিক আছে এলসি আইনের দেশে আমাদের প্রচুর পেঁয়াজ আছে, কম দামে বিক্রি করবে, কিন্তু কৃষক তো কম দামে বিক্রি করবে না।
এদিকে খুচরা বাজারে এখনো চড়া পেঁয়াজের দাম কেজিতে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়। কিনা দাম বেশি ছিল তাই বেশি রাখছে। দেশি পেঁয়াজ এগুলো ৮০ টাকা কেজি, আমাদের ৭৫ টাকা কিনা, ১ টাকা খরচ ৭৬ টাকা পড়ছে, আমরা ৮০ টাকা কেজি বিক্রি করতেছি। আর যেগুলো হাইব্রিড কিং পেঁয়াজ ওগুলো আবার ৭৫ টাকা কেজি বেছে কইতেছে আমদামি কম, বাইরে যদি পেঁয়াজ ইম্পোর্ট না করে তাহলে এই পেঁয়াজের দাম আরো বাড়বে। সরবরাহ বাড়লে পেঁয়াজের বাজারে দাম আরো কমবে এমনটাই আশা ব্যবসায়ীদের। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যে ভারত ও চীনের সম্পর্কে বরফ গলতে শুরু করেছে। বৈরিতা দূরে ঠেলে চীনের সাথে সম্পর্ক পুনঃস্থাপনে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ মাসেই যাচ্ছেন বেইজিং সফরে। ভারতের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে আগ্রহী চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও দিল্লিতে পাঠিয়েছেন তার পররাষ্ট্রমন্ত্রীকে। এই সুযোগে ভারতের চিরশত্রু আর চীনের বন্ধু পাকিস্তানকে কাছে টানছে আমেরিকা। ট্রাম্প প্রশাসনের এই দ্বৈত নীতিতে সম্পর্কের নতুন মেরুকরণ হচ্ছে এশিয়ার পরাশক্তিগুলোর মধ্যে। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ২০২০ সালে লাদাখ সীমান্তে ভারত ও চীন সেনাদের মধ্যে সংঘর্ষের পর সম্পর্কের অবনতি ঘটে এশিয়ার পরাশক্তি এই দুদেশের। তিব্বতের মালিকানা, কাশ্মীর নিয়ে বিরোধ, পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধসহ নানা ইস্যুতে এই সম্পর্ক গড়ায় বাণিজ্য সংঘাতে। যদিও গত বছর অক্টোবরে রাশিয়ায় ব্রিক্স সম্মেলনের ফাঁকে জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠকে কিছুটা উষ্ণতা ফেরে তাদের সম্পর্কে। তবে মার্কিন শুল্ক ইস্যুতে এবার চীনের সাথে সেই সম্পর্ক ঝালাই করে নেওয়ার সুযোগ এসেছে ভারতের সামনে। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ও কূটনৈতিক চাপ সামলানোর কৌশল হিসেবে চীনের সাথে বৈরিতা ভুলে সম্পর্ক জোড়া লাগাতে চান মোদি। চীনও লুফে নিতে চায় সুযোগটা। আমরা একটি কঠিন সময় পার করে দুদেশের সম্পর্কটা এগিয়ে নিতে চাই। সকল দূরত্ব ঘুচিয়ে এখন আমরা একে অপরের প্রতি সম্মান, সংবেদনশীলতা ও পারস্পরিক স্বার্থ দেখব। দীর্ঘ বিরতির পর এরই মধ্যে রাষ্ট্রীয় সফরে ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী। নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও সেরেছেন তিনি। মোদী সরকারের কাছে পৌঁছে দিয়েছেন চীনের ইতিবাচক বার্তা। ভারত ও চীনের সম্পর্ক এখন সহযোগিতার পথে। আমরা এখন আর একে অপরের হুমকি বা প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার। আশা করি আমাদের এই সম্পর্ক পুনরুজ্জীবিত হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে চীন ভারতের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। এমন পরিস্থিতিতে ২০২০ সালে বন্ধ হয়ে যাওয়া সরাসরি ফ্লাইট পুনরায় চালু করতে রাজি দুদেশ। পাশাপাশি ৩টি হিমালয় সীমান্তে বাণিজ্য সহজীকরণ নিয়ে আলোচনা জোরদার হবে মোদির বেইজিং সফরে। সব বিরোধ মিটিয়ে ফেলতে আলোচনা চালিয়ে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী মোদি চলতি মাসে চীন সফরে যাবেন, সেখানে আরও কথা হবে। চীনের তিয়ানজিন শহরে ৩১ আগস্ট শুরু হতে যাওয়া সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় নানা ইস্যুতে বৈঠক করবেন এশিয়ার অর্থনৈতিক ক্ষমতাধর দেশ দুটির দুই শীর্ষ নেতা। আমরা একে অপরের সাফল্য চাই। শুধু দুদেশের সম্পর্ক উন্নয়ন নয়, বরং এশিয়া অঞ্চল ও বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় একটি স্থিতিশীলতা প্রয়োজন। কোনো একক দেশের স্বেচ্ছাচারিতা আমরা মেনে নেব না। এ অবস্থায় চীনের বন্ধু আর ভারতের চিরশত্রু পাকিস্তানকে কাছে টানছে আমেরিকা। মোদী সরকারের ওপর ট্রাম্প প্রশাসনের বিরাগভাজন, একই সাথে ইসলামাবাদের সঙ্গে ঘনিষ্ঠতা এশিয়া অঞ্চলে জন্ম দিয়েছে নতুন ভূরাজনৈতিক বাস্তবতার। যুক্তরাষ্ট্রের এই দ্বিমুখী কৌশল শুধু দক্ষিণ এশিয়ায় নয়, বরং চীন, মধ্যপ্রাচ্য ও বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। গত ২৪ ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এ সময় মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ৩৫৭ জন। চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭,১১৫ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত বিভিন্ন ভয়াবহ রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। নিজেকে এবং পরিবারের সবাইকে মশা থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ঘরে ব্যবহার করুন এক্সপেল ন্যাচারাল অ্যারোসল, আর ঘরের বাইরে সাথে রাখুন এক্সপেল ন্যাচারাল মসকিউটো রেপেলেন্ট স্প্রে, যা সরাসরি ত্বকে ব্যবহার করা যায়।
কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে বিভিন্ন এনজিও থেকে চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলন কর্মসূচিতে লাঠিচার্জ ছুড়েছে পুলিশ। সকালে চাকরি পুনর্বহালের দাবিতে উখিয়া টেকনাফ সড়কে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে পুলিশ ও শিক্ষকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে, এতে কয়েকজন শিক্ষক আহত হন। আহতদের দেখতে সহকর্মীরা উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান নিলে সেখানে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। রোহিঙ্গা শরণার্থী শিবিরে এনজিও থেকে চাকরিচ্যুত শিক্ষকরা গত ৩ মাস ধরে তাদের পুনর্বহালের দাবিতে টানা আন্দোলন করে আসছেন। রাজুকের দুর্নীতির কারণে ৯৭% ভবনই আইন অমান্য করে তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাব। ড্যাপ নিয়ে জটিলতা ও টেকসই নগরায়ণ বিষয়ক আলোচনা সভায় সংগঠনটির নেতারা বলেন, বিভিন্ন সংগঠনের সমন্বয়হীনতা ও বারবার ড্যাপ আইন পরিবর্তনের কারণে দিন দিন ঢাকা বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও তা বাস্তবায়নের দাবি জানান বিশিষ্টজনেরা। যদি আমাদের ক্লাইমেট প্রবলেম এভাবেই থাকতে থাকে, শহরের উপর চাপ বাড়তেই থাকবে। তো আমরা একদিকে শহরের উপর চাপ বাড়াচ্ছি, আরেকদিকে বাড়ি নানা কারণে কম হচ্ছে। আবাসন তো করতে হবে, আবাসন না হলে ভাসমান থাকবে, ভাসমান থাকলে ক্রাইম বাড়বে। সেগুলোর জন্য আমার মনে হয় অবশ্যই একটা মাস্টার প্ল্যান দরকার আছে। আমরা দোষারোপ করবে রাজনীতিককে, রাজনীতিক দোষারোপ করবে আমলাকে, এটা তো হতে পারে না। এই সমস্যাগুলো সমাধান করতে হলে আমাদের হাত দিতে হবে সর্বত্র হাত দিতে হবে। এবং প্রথম নেতৃত্ব দেশে বের হয়ে আসতে হবে একটা সঠিক, আদর্শবাদী, নীতিবান, ভালো নেতৃত্ব। একটা বিল্ডিংটাকে ভাঙা মানে কি, আমি মনে করি একটা বড় অবচয়। বিল্ডিংটা বানানো হয়েছে হয়তো অনুমোদন নাই, তাও অনুমোদন নাই এই কথাটা আমি বলতে পারবো না। তৎকালীন সরকার প্রধানরা যেহেতু উদ্বোধন করতে গিয়েছিলেন, তিনি কি সব কাগজপত্র দেখে যান নাই যে এরা আমি কেন দিলাম এটা, আর বানানো যখন হয়ে গেছে আমি সেটা ভাঙবো কেন? ডাক্তারি পড়াশোনার চাপ সামলে একটু বিনোদন আর সেই সাথে সুপ্ত প্রতিভা প্রকাশের সুযোগ, এমনই এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছিল যশোরে আদ্দিন সুকিনা উইমেন্স মেডিকেল কলেজে। সম্প্রতি মেডিকেল কলেজ হাসপাতালটিতে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় নাচ, গান আর আবৃত্তিতে মঞ্চ মাতিয়েছেন শিক্ষার্থীরা। যশোর থেকে তামান্না ফারজানার তথ্য ছবিতে আরো জানাচ্ছেন জাহিদুল আলম। যশোরের আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল সাংস্কৃতিক প্রতিযোগিতা। বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু করেন শিক্ষার্থীরা। আয়োজনটির উদ্বোধন করেন যুক্তরাজ্য প্রবাসী প্রখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ। Choose something, either a sports, it doesn't have to be music, or a music, or some cultural activities, then which you can, just take a break, forget about what you are doing at work, and that gives you the energy and your enthusiasm to help the humanity. That's what you are really aiming at. প্রতিযোগিতায় হামদনাদ, আবৃত্তি, একক ও দলীয় সঙ্গীত, একক ও দলীয় নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন অতিথিরা। এমন আয়োজনকে স্বাগত জানান শিক্ষার্থীরাও। Thank you for making me a part of it. I was very obliged to sing my national anthem. That was a very proud moment. অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা, ৫০০ শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার ইমদাদুল হক, বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মারুফা আখতার সহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
গ্রাহকদের ইসলামী ব্যাংকিং সেবার চাহিদার কথা বিবেচনা করে ঢাকায় উদ্বোধন করা হলো পূবালী ব্যাংকের গ্রিন রোড ইসলামী ব্যাংকিং উপশাখা। প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। এ সময় দেশের প্রতিটি অঞ্চলে ইসলামী ব্যাংকিং উপশাখা পৌঁছে দিয়ে পূবালী ব্যাংক ইসলামী ব্যাংকিংয়ে একটি স্থাপন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ খান, কোম্পানির সেক্রেটারি ও মহাব্যবস্থাপক কানিসুর রহমান, ইসলামী ব্যাংকিং উইং প্রধান ও মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ, পল্টন ইসলামী ব্যাংকিং কর্পোরেট শাখা ব্যবস্থাপক জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় শুরু হয়েছে 2 সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। এ উপলক্ষে সকালে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে এবং সামাজিক বনায়ন জোন মাগুরার সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে আলোচনা সভায় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম ও সহকারী বন সংরক্ষক গিয়াসউদ্দিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। মেলার 15টি স্টলে ফলদ, বনজ, ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। এবার খেলার খবর। ওসাসুনাকে 1-0 গোলে হারিয়ে লা লিগায় মৌসুম শুরু করল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে আগের ম্যাচের 11 থেকে 5 পরিবর্তন নিয়ে মাঠে নামে জাভি আলোনসো দল। তাতে শুরু থেকেই আক্রমণে যায় লা ব্লাঙ্কুরা। তবে ওসাসুনার রক্ষণের দৃশ্যতায় প্রথমার্ধে কোনো গোল আদায় করে নিতে পারেনি রিয়াল মাদ্রিদ। বিরতি পর পাল্টে যায় ম্যাচের চিত্র। পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। সমতায় ফিরতে মরিয়া অতিথিদের হয়ে 63 মিনিটে সুযোগ পান আবেল ব্রেতোনেস, যদিও তা কাজে লাগাতে পারেননি তিনি। তাতে টানা 17 মৌসুম লা লিগায় প্রথম ম্যাচে না হারার রেকর্ড ধরে রাখল রিয়াল মাদ্রিদ। অস্ট্রেলিয়ার ক্রান্সে প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের 98 রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। টস হেরে ব্যাটিং নেমে আফ্রিকার হয়ে উদ্বোধনী জুটিতে 82 রান যোগ করেন রায়ান রেকলটন আর এইডেন মার্ক্রাম। এরপর 81 বলে 82 রান করে দলের 131-এ আউট হন মার্ক্রাম। প্রোটিয়াদের হয়ে রানের চাকা সচল রাখেন টেম্বা বাভুমা আর ম্যাথু ব্রিজকে। তৃতীয় উইকেটে 92 রান যোগ করেন তারা। বাভুমার ব্যাটে আসে 65 আর ব্রিজকের ইনিংস থামে 57-তে। তাতে 8 উইকেটে 296 রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে কেশব মহারাজ 33 রানে 5 উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস ধসিয়ে দেন। তাতে 198 রানে অল আউট হয় স্বাগতিক দল। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারো সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। ডাকসু নির্বাচনে ছাত্র দলের প্যানেল ঘোষণা। ভিপি পদে লড়বেন আবিদুল ইসলাম, জেএস পদে তানভীর বারী হামিম। গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ। দক্ষ কর্মক্ষম মানব সম্পদ গড়ে তুলতে না পারলে জাতীয় উন্নয়ন সম্ভব নয় বললেন প্রধান উপদেষ্টা। অসংক্রামক রোগ প্রতিরোধে যৌথ ঘোষণাপত্রে সই। নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমাতে সংলাপ জরুরি। মির্জা ফখরুলকে দেখতে গিয়ে বললেন জামায়াতের নায়েবে আমির। পেঁয়াজের সরবরাহ বাড়লেও সুফল পাচ্ছেন না ভোক্তা। আমদানি হলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে চড়া দামে, পাইকারিতে কমেছে 5 থেকে 10 টাকা। এবং ভারত চীন সম্পর্কে বরফ গলছে। বৈরিতা ফুলের সম্পর্ক পুনঃস্থাপনে ব্যস্ত মোদি। এ মাসেই যাচ্ছেন বেজিং। পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।